আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই বাসায় আছো, ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের পড়াশোনাকে গতিশীল করতে আজ আমি উপস্থিত হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র বিষয়টি নিয়ে। আলোচনা হবে প্রথম অধ্যায় উৎপাদন এর প্রথম পর্ব। উপস্থাপনায় আমি মোহাম্মদ আহসানুল হক, প্রভাষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টি শিখে অধ্যায়টি পড়ে যা শিখতে পারবো সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে, উৎপাদনের গুরুত্ব, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ, এবং দ্বিতীয় পর্বে আলোচনা হবে উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় এবং উৎপাদ- উৎপাদনশীলতার প্রকারভেদ। আজ আলোচনা হবে প্রথম পর্ব। শিক্ষার্থীরা, তাহলে চলো, প্রথম পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদন কাকে বলে। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কিছু সৃষ্টি এবং বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপকরণ সমূহ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখব, ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি এবং তা ব্যবহারের নিমিত্তে উপস্থাপন করা হয়, যাতে মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন হলো নতুন কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। তো মানুষ কি করে? যাই সৃষ্টি করুক বা উদ্ভাবন করুক, এর সৃষ্টি হয় বা সূচনা হয়, এর কাঁচামালগুলো পাওয়া যায় প্রকৃতিতে। মানুষ এই প্রকৃতি প্রদত্ত এই সম্পদগুলো কি করে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো ব্যবহার করে এগুলো এই প্রাকৃতিক সম্পদগুলোকে সংগ্রহ করে। তারপর এই প্রাকৃতিক সম্পদগুলো মানুষ যেহেতু সরাসরি ব্যবহার করতে পারে না, তাই এগুলো রূপদানের প্রয়োজন হয়। তো কেমন করে রূপদান করবে? যে রূপে রূপান্তরিত হলে মানুষের অভাব বা চাহিদা পূরণ করতে সক্ষম হবে, মানুষের প্রয়োজন মিটবে। মানুষের প্রয়োজন, অভাব বা চাহিদা মেটে এমন পণ্যে রূপদান করতে হবে। এবং রূপান্তরিত এই পণ্যগুলো যা মানুষের অভাব বা চাহিদা মেটাতে পারে, তখন কি করবে? যারা রূপদান করবে তারা এটি ব্যবহারের জন্য জনসাধারণের কাছে উপস্থাপন করবে। মানুষ সেই উপস্থাপিত বিষয়গুলো, রূপান্তরিত পণ্যগুলো মূল্যের বিনিময়ে, অর্থের বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে সংগ্রহ করবে এবং তার প্রয়োজন মেটাবে। মানুষের প্রয়োজন ধরে নাও যে বস্তা, ব্যাগ। এখন এই বস্তা, ব্যাগ সরাসরি আম হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় না। এই বস্তা, ব্যাগ তৈরি হয় হয় চামড়া থেকে, না হলে চট থেকে, মানে পাট থেকে তৈরি হয়। এখন ধরে নাও পাট থেকে বস্তা তৈরি হবে, পাট প্রকৃতিতে পাওয়া যায়। পাট থেকে একটি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সুতা, চট, বস্তা, ব্যাগ তৈরি হবে। তারপরে মানুষ সেই ব্যাগ ব্যবহার করতে পারবে। অথবা চামড়া সংগ্রহ করতে হবে একটি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, সেই চামড়া থেকে ব্যাগ রূপান্তরিত হবে। তারপর মানুষের প্রয়োজন মেটানোর জন্য একটি নির্দিষ্ট অর্থ খরচ করতে চাইবে, সেই অর্থ খরচ করে সে পণ্যটি সংগ্রহ করে সেটি ব্যবহার করে তার প্রয়োজন, অভাব মেটাতে চাইবে। এই যে মানুষের অভাব বা চাহিদা, প্রয়োজন মেটাতে সক্ষম এমন পণ্য উৎপাদন করা, এমন পণ্যে রূপদান করার প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মানুষের অভাব বা চাহিদা মেটাতে পারে এমন পণ্য উৎপাদন হয়। আর এই অভাব বা চাহিদা মেটানোর মেটাতে সক- মে- মেটানোর মেটাতে সক্ষম এমন পণ্যটাকে বলা হয় উপযোগ। তাহলে এটা হচ্ছে উপযোগ কাকে বলে? উপযোগ বলতে কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। আর অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করাই হলো উৎপাদন। ধরে নাও যে তোমার সুতা তোমার ব্যাগের চাহিদা মেটাতে পারছে না।
অথবা চট তোমার ব্যাগের চাহিদা মেটাতে পারছে না, অথবা চামড়া, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি থেকে সংগৃহীত চামড়া সরাসরি ব্যাগের চাহিদা মেটাতে পারছে না, তাহলে ব্যাগ চামড়া থেকে ব্যাগে রূপান্তর করতে হবে। এই ব্যাগটি যতদিন ভালো থাকবে, ব্যাগ ব্যাগটি যতদিন ভালো থাকবে ছিঁড়বেনা, ততদিন ওই ব্যাগের উপযোগ রয়েছে। অর্থাৎ এই ব্যাগ দিয়ে তুমি যা করতে চাও তা তুমি করতে পারবে। কিন্তু ব্যাগ যখন ছিঁড়ে যাবে অথবা ওই বস্তা যখন ছিঁড়ে যাবে, তখন সেখানে চাল ডাল কিছু রাখতে পারবে না, ওই ব্যাগ ব্যবহার করতে পারবে না, তার মানে এর উপযোগ শেষ হয়ে গেছে। একটি কলম যতক্ষণ পর্যন্ত কালি থাকে ততক্ষণ এর উপযোগ থাকে বা অভাব মেটাতে পারে। কালি শেষ, এর অভাব মেটানোর ক্ষমতাও শেষ। এই যে এটার নাম হচ্ছে উপযোগ। তাহলে আমরা কি বলবো? উপযোগ বলতে কোন দ্রব্যের প্রয়োজনীয়তা বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। আর এই অভাব পূরণের ক্ষমতাই হলো উৎপাদন। তবে একটা বিষয় হলো, মানুষ কিন্তু সরাসরি কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কি করে? প্রাকৃতিক এই সম্পদগুলোকে সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন রূপ দান করে, বিভিন্ন রূপে রূপান্তর করে, বিভিন্ন ধরনের আহ উপযোগ সৃষ্টি করে। সেই উপযোগগুলো কি কি হতে পারে? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর উপর বুঝতে পেরেছো যে উপযোগেরও প্রকারভেদ আছে। তাহলে উপযোগের কি কি প্রকারভেদ হতে পারে? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। রূপগত উপযোগ সৃষ্টি হয় আকার, আকৃতি, গঠন পরিবর্তনের মাধ্যমে। আবার বলছি, রূপগত উপযোগ সৃষ্টি হয় প্রাকৃতিক সম্পদগুলোর আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে। তাহলে কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। অর্থাৎ প্রথমে ধরে নাও যে ১,০০০ টাকার যে চামড়া ক্রয় করা হয়েছিল, সেই ১,০০০ টাকার চামড়া সংগ্রহ করে এটা থেকে যখন ব্যাগে রূপান্তর করা হলো, যা মানুষের অভাব মেটাতে পারবে, তখন সেই ব্যাগগুলো আম আর্থিক মূল্য দাঁড়াবে ৫,০০০ টাকা। এই যে বাড়তি ৪,০০০ টাকা যুক্ত হলো, তার মানে ৪,০০০ টাকার উপযোগ সৃষ্টি হয়েছে এখানে। এই যে বস্তা থেকে, চট থেকে, তারপরে হচ্ছে কি বলে, পাট থেকে বস্তা, ব্যাগ, চামড়া থেকে ব্যাগ, অথবা মাটি থেকে ইট, অথবা লোহা থেকে যন্ত্রপাতি, অথবা বন থেকে কাঠ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আসবাবপত্র যখন রূপদান করা হয়, তখন এর মধ্যে বাড়তি উপযোগ যুক্ত হয়, বাড়তি মূল্য যুক্ত হয়। এই যে রূপগত পরিবর্তন, এর নাম হচ্ছে রূপগত উপযোগ। এরপর আসলে দেখি স্থানগত উপযোগ। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, স্থানগত বাধা দূর করে। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাই হচ্ছে স্থানগত উপযোগ। কারণ যে পণ্যগুলো যেখানে উৎপাদন হয় সেখান থেকে ক্রেতাদের বা ভোক্তাদের সেই পণ্যগুলো সংগ্রহ করা কঠিন ব্যাপার, সম্ভব হয় না অনেক সময়। তাহলে উৎপাদিত পণ্য উৎপাদন স্থল থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য ভোক্তাদের কাছাকাছি জায়গায় উৎপাদিত পণ্যগুলো পৌঁছাতে হবে। এই পৌঁছানোর বাধাটি দূর করবে আমাদের পরিবহন। তার মানে যখনই পরিবহন হবে এর মধ্যে অতিরিক্ত উপযোগ যুক্ত হবে। এই বাড়তি যে উপযোগ সৃষ্টি হয় এর নাম হচ্ছে স্থানগত উপযোগ। এরপর হচ্ছে আসো দেখি সময়গত উপযোগ কাকে বলে। যে এক সময়ের উৎপাদিত পণ্যদ্রব্য সংরক্ষণ করে অন্য সময়ে সরবরাহের ফলে বাড়তি যে উপযোগ সৃষ্টি হয় তাই হচ্ছে সময়গত উপযোগ। এই গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ সময়গত বাধা দূর করে গুদামজাতকরণ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, সব পণ্যই সারা সারা বছর উৎপাদন হয় না। কিছু কিছু পণ্য উৎপাদন হয় বছরের একটি নির্দিষ্ট সময়। যে সময় উৎপাদন হয় না সেই সময়ের মানুষের চাহিদা মেটানোর জন্য পণ্যগুলোকে গুদামজাতকরণ করার প্রয়োজন পড়ে।
তখন গুদামজাতকরণ করার ফলে বাড়তি উপযোগ যুক্ত হয়, অর্থাৎ অন্য সময় পণ্য প্রাপ্তির সুযোগ হয়, তখন বাড়তি মূল্য দিয়ে ক্রেতাদেরকে সেই পণ্য বা সেবাগুলো পেতে হয়। তাহলে এই গুদামজাতকরণের ফলে অন্য একটি সময়, যে সময় পণ্য উৎপাদন হয় না, সে সময় গ্রাহকদেরকে সরবরাহের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে সময়গত উপযোগ। বাংলাদেশে দেখবে ধান, পাট, আম, কাঁঠাল এগুলো বাংলাদেশে সব সময় উৎপাদন হয় না, একটা নির্দিষ্ট সময় উৎপাদন হয়। যে সময় উৎপাদন হয় না সেই সময় সরবরাহের জন্য এই পণ্যগুলো গুদামজাতকরণ করার প্রয়োজন হয়। এরপর আসলে কি সত্যগত উপযোগ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। মালিকানা সত্ত্ব হস্তান্তরের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। যারা উৎপাদন করে তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়েই পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে। সুতরাং প্রকৃত ভোগকারীদের নিকট অথবা যারা আহ, মালিকানা পেতে চায় তাদের কাছে পৌঁছানোর জন্য যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে ক্রয় বিক্রয় বা সত্যগত উপযোগ। বা তাদের কাছে পৌঁছানোর ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে সত্যগত উপযোগ। আমি পেনটি ক্রয় করতে চাই, পেন ছিল লাইব্রেরিতে, তুমি ৫ টাকার বিনিময়ে একটি পেন ক্রয় করলে। যখনই ৫ টাকার বিনিময় ঘটেছে তখন তুমি মালিক। তুমি যেমন করে ইচ্ছা তেমন ভাবে সে পণ্যটি তুমি ব্যবহার করতে পারো, কারণ তা তুমি মালিক হয়েছো। এরপর শুধু কি সেবাগত উপযোগ, গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ বা সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। এই সেবা হস্তান্তরযোগ্য নয়, তবে এখান থেকে প্রাপ্ত সুবিধাগুলো তোমার প্রয়োজন বা অভাব মেটাতে সক্ষম হবে। এই প্রয়োজন বা অভাব মেটাতে চাইলে তোমাকে কিছু মূল্য প্রদান করতে হবে। এই মূল্যই হচ্ছে সেবার বিনিময়। তাহলে তুমি যদি গান শুনতে চাও, তাহলে অথবা তুমি ধরে নাও যে সিনেমায় গিয়ে সিনেমা দেখতে চাও, তার জন্য টিকিট কেটে তোমাকে সিনেমা দেখতে হবে। তার মানে টিকিটের মূল্যটাই হচ্ছে সেবার মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদন, উপযোগ এবং উপযোগের প্রকারভেদ এই তিনটি বিষয় আজকের আলোচনায় জানলাম। এই তিনটি বিষয়ের মধ্যে উপযোগের প্রকারভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এই তিনটি বিষয়ের উপরে একটি সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে। চলো আমরা উদ্দীপকটি পড়ে বোঝার চেষ্টা করি এবং প্রশ্নগুলো কি কি হতে পারে তা জানার চেষ্টা করি। নুরুল হুদা রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন। ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। এই পর্যন্ত আমরা দেখি যে নুরুল হুদা কি করে, রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করে। যেহেতু দ্রব্য তৈরি করা অর্থাৎ দ্রব্য, মিষ্টান্ন দ্রব্য কি কি তৈরি করে, তার পেছনে চিনি, আটা, ময়দা ইত্যাদি ব্যবহার করতে হয়। এই দ্রব্যগুলো ব্যবহার করে আমাকে একটি দ্রব্য তৈরি করতে হবে। ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর সুনাম রয়েছে। ওকে, তাহলে মিষ্টান্ন দ্রব্য তৈরি এটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, রূপ পরিবর্তন হয়েছে, শুধু রূপগত উপযোগ। অন্যদিকে একই শহরের বিভিন্ন ব্যবসায়ী মিস্টার আক্তারের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিকৃত থেকে যায়। এই সমস্যা নিরসন করার জন্য মিস্টার আক্তার তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করে। অবিকৃত পণ্যগুলো আহ আহ, বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য কি করতেছে, কিসের সাহায্য নিচ্ছে? পরিবহনের সাহায্য নিচ্ছে। সরবরাহ করতে চাইলে পরিবহনের সাহায্য নিতে হবে। তাহলে কি প্রশ্ন হতে পারে, তার উত্তর কি হতে পারে? ক খ পড়ে নিবে। গ নম্বর দেখো, উদ্দীপকের মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? উদ্দীপকের মিস্টার নুরুল হুদা ওই যে মিষ্টান্ন দ্রব্য তৈরি, তার আগে ছিল আটা, ময়দা ইত্যাদি, এখান থেকে মিষ্টি দ্রব্য তৈরি হয়েছে, অর্থাৎ রূপগত পরিবর্তন হয়েছে। তাহলে উত্তরটা হবে উদ্দীপকের মিস্টার নুরুল হুদা আহ হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। দ্বিতীয়বারে তোমরা লিখবে রূপগত উপযোগ কাকে বলে, কিভাবে তৈরি হয়। তৃতীয়বারে তোমরা লিখবে উদ্দীপকে সেই রূপগত উপযোগ সৃষ্টি সংক্রান্ত কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা। এরপর শুধু কি ঘ নম্বর হচ্ছে সংকট নিরসনে মিস্টার আক্তারের গৃহীত পদক্ষেপে যৌক্তিকত মূল্যায়ন করো। কি কি সংকট ছিল? বিক্রি, উৎপাদন হয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না, তাহলে বিক্রি না হলে পণ্যগুলো নষ্ট হবে, মূলধন আটকা যাবে, মূলধনের দিক থেকে ক্ষতি হবে। আবার আহ তাহলে আমি মিস্টার হচ্ছে আহ আক্তার এই পণ্যগুলো বিভিন্ন এলাকায় আহ বিক্রি করতে চান, পৌঁছাতে চান।
সরবরাহ করতে চান, তাহলে তাকে সরবরাহ করতে চাইলে বাধা হচ্ছে উম উম মানে সরবরাহ করতে চাইলে তাকে অবশ্যই পরিবহনের সাহায্য নিতে হবে। তাহলে উত্তরটা কি হবে? দেখো যে সংকট নিরসনে মিস্টার আক্তারের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। এটা যৌক্তিকতা মূল্যায়ন করো। এরকম প্রশ্ন থাকলে তোমাকে যৌক্তিক কি যৌক্তিক নয় এটা তোমাকে আ ১ম এই লিখতে হবে। তাহলে উত্তরটা হবে সংকট নিরসনে মিস্টার আক্তারের গৃহীত পদক্ষেপ যৌক্তিক। কারণ জ্ঞানের অংশে লিখতে হবে। কারণ তিনি হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করতে পেরেছেন। তারপরে তুমি লিখবে স্থানগত উপযোগ কাকে বলে? স্থানগত উপযোগ কিভাবে তৈরি হয়? তৃতীয় পারে তোমরা লিখবে উদ্দীপকে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে কিনা? কারণ কি? এই সমস্যা নিরসন করার জন্য মিস্টার আক্তার তার প্রতিষ্ঠানে মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। যে সরবরাহ করতে গিয়ে তিনি পরিবহনের সাহায্য নিয়েছেন। চতুর্থ পারায় তুমি লিখবে এর ফলে সরবরাহ করার ফলে তার ব্যবসায়ের সমৃদ্ধি আসবে কিনা, আর্থিক ক্ষতির হাত থেকে তিনি বাঁচবেন কিনা ইত্যাদি বিষয়গুলো তুমি উপস্থাপন করবে। তো প্রথম হচ্ছে রূপগত উপযোগ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা কি করবে? যতটুকু শিখেছো তা ভালো করে বাসায় পড়তে হবে, নোট করতে হবে, লিখে প্র্যাকটিস করবে। কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লিখে উত্তর পেয়ে যাবে। নেক্সট লেকচার চ্যাপ্টার 1 পার্ট 2। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেকচারগুলো যেখানে পাবে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো #AHRINKU, সবগুলো লেকচার পাবে।